থেকে ই7 ভিসা পরিবর্তন করব। সর্বপ্রথম আমাদেরকে আগে জানতে হবে ই7 ভিসাটা কি। ই7 ভিসাটা হচ্ছে আপনি একজন দক্ষ শ্রমিক, সেই ভিসা যে আপনি একজন দক্ষ শ্রমিক, আপনি কোরিয়াতে দীর্ঘদিন যাবৎ কাজ করতে পারবেন। এবং ই7 থেকে হচ্ছে যে পার্মানেন্ট রেসিডেন্সের যে ভিসা F5 কোরিয়াতে পর্যায়ক্রমে ওইভাবে পর্যায়ক্রমে আপনি পরিবর্তন করতে পারবেন। তো ইরান থেকে সরাসরি তো আর F5 হওয়া যায় না। তো প্রথম স্টেপটা হচ্ছে ই7, তারপরে আপনি স্টেপ বাই স্টেপ F5 পর্যন্ত, এমনকি পাসপোর্ট পর্যন্ত যেতে পারবেন। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে কিভাবে ই9 থেকে ই7 ভিসা পরিবর্তন করা যায়। প্রথমেই আবেদনকারী যোগ্যতা। আপনি অর্থাৎ যিনি ই7 ভিসার জন্য আবেদন করবেন তার কমপক্ষে কোরিয়াতে বৈধভাবে 4 বছর অতিবাহিত হতে হবে এবং সর্বশেষ যে কোম্পানিতে কাজ করছেন ওইখানে কমপক্ষে 1 বছর কাজ করতে হবে। বয়স 39 বছরের মধ্যে থাকতে হবে। বেতন বছরে 3 কোটি ওন বা মাসিক গড় 25 লাখ ওন হতে হবে। আবেদনকারীর কোরিয়ান ভাষা ও শিক্ষাগত যোগ্যতা। কোম্পানি যদি পরিচালক অর্থাৎ রোটি ইন্ডাস্ট্রি হয় তাহলে আপনার কোরিয়ান ভাষার দক্ষতা লেভেল 2 অথবা সমপরিমাণ হলেও হবে এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আপনাকে ইন্টারমিডিয়েট পাস বা সমপরিমাণ হলেও হবে। আপনার কোম্পানি যদি পরিচালক না হয় অর্থাৎ জেজু সানপ হয়, জেজু সানপ মিনস আপনার হচ্ছে ম্যানুফ্যাকচারিং বা প্রোডাকশন হয় এরকম কোম্পানি হয়, তাহলে কোরিয়ান ভাষার লেভেল 3 এবং ডিগ্রি পাস হতে হবে বা তার সমপরিমাণ কোনো কিছু থাকতে হবে। কোম্পানির ধরন। আপনার কোম্পানি পরিচালকের আওতায় পড়ে কিনা এখানে পরিচালকের ওয়েবসাইট দেওয়া আছে www.kpic.re.kr, এখান থেকে জেনে নিতে পারবেন। এখানে আপনি পরিচালকের বিস্তারিত দেওয়া আছে, তাদের মোবাইল নাম্বার সহ দেওয়া আছে। আপনি যদি না বুঝেন আপনার ফ্যাক্টরিতে এই ওয়েবসাইটে ঢুকে জিজ্ঞাসা করতে পারবেন যে আপনার ফ্যাক্টরি এই পরিচালকের আওতাধীন আছে কিনা, অথবা আপনার সামুশিলে যে যিনি আছেন দায়িত্বে তাকে জিজ্ঞাসা করলেও তিনি বলতে পারবেন যে তার ফ্যাক্টরি পরিচালক নাকি জেজু সানপের আওতায় আছে। এরপর হচ্ছে আপনি যে ফ্যাক্টরিতে কাজ করতেছেন সেই ফ্যাক্টরিতে কমপক্ষে 5 জন কোরিয়ান শ্রমিক থাকতে হবে এবং একজন মালিক একটা কি বলে সাউপচা থুংরুকজং যেটা আছে সেটা মানে অর্থাৎ একটা লাইসেন্স যেটা আছে তার বিপরীতে একজন ই7 ভিসার লোক রাখার অনুমতি পায়। এবার আমরা আসি হচ্ছে কিভাবে কোরিয়ান ভাষার দক্ষতা ও সার্টিফিকেট পাবো। কোরিয়ান ভাষা দক্ষতার জন্য আপনার হচ্ছে কোরিয়াতে 2টা জিনিস আছে, একটা হচ্ছে হাঙ্গোগো নুংরিয়ক শিয়ম যেটা, আর একটা হচ্ছে সায়থংআপ প্রোগ্রাম। তো কোরিয়াতে আপনার হচ্ছে হাঙ্গোগো নুংরিয়ক শিয়ম যেটা, এটা বছরে আপনার 4 বার হয়, 4-5 বার হয়। এটা ওনাদের ওয়েবসাইট www.topic.go.kr এ topic.go.kr এ হ্যাঁ topic.go.kr এ দেওয়া আছে। অথবা আপনি হচ্ছে যে কোরিয়াতে যেটা হচ্ছে কোরিয়ার বসবাসরত বিদেশিদের জন্য কোরিয়ান সরকারের বিচার মন্ত্রণালয় এবং কোরিয়ার ইমিগ্রেশনের উদ্যোগে কোরিয়ান ভাষা এবং কোরিয়ান সমাজ নিয়ে যে বিশেষ কোর্স সায়থংআপ প্রোগ্রাম, এটাও করতে পারেন। তো দুইটির যে কোনো একটি সার্টিফিকেট থাকলেই হয়। আপনার হচ্ছে যাদের পরিচালক আছে তারা হচ্ছে আপনার লেভেল 2 হলেই হবে, সেটা হচ্ছে টপিকের ক্ষেত্রে বলতেছি। আর সায়থংআপ প্রোগ্রামে হচ্ছে আপনার লেভেল 4 এর নিচের গুলোতে কোনো সার্টিফিকেট হয় না। সেক্ষেত্রে সায়থংআপ প্রোগ্রাম যেই করেন আপনারা হচ্ছে লেভেল 4 পর্যন্ত কমপক্ষে করতে হবে, কারণ এটার সার্টিফিকেট আপনাকে ওখানে দাখিল করতে হবে। এই জন্য এটাই আর কি। পরিচালকের জন্য লেভেল 2 এবং হচ্ছে জেজু সানপের ভিতরে যারা পড়েছেন তাদেরকে যেটা লেভেল 3 অর্থাৎ কোরিয়াতে যেটা বলা হয় সামগুপ
পর্যন্ত আপনাকে দেখাতে হবে, যারা যে সানপের মধ্যে পড়েছেন। তো এই দুইটি যে কোনো একটি সার্টিফিকেট থাকলেই হবে। এরপরে হচ্ছে শিক্ষাগত সনদ কিভাবে আনবেন বা কিভাবে দিলে হবে? আপনি কি সরাসরি শিক্ষাগত যে আপনার সার্টিফিকেটটা আছে সেটা এনে দিলে হবে? না, সেটা এনে দিলে হবে না। সেটা কি করতে হবে আপনাকে? প্রথমে হচ্ছে আপনাকে যে বাংলাদেশে যে কোরিয়ান এমবাসি আছে সেখান থেকে সত্যায়িত করে আনতে হবে। এখন এখানেও একটু সমস্যা আছে, সেটা হচ্ছে যে আপনি সার্টিফিকেটটা নিয়ে আপনি বা আপনার হয়ে যে কেউ যাবে আর সাথে 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 সত্যায়িত করে দিবে এরকম না, কিছু প্রসেসিং আছে। এটা হচ্ছে মানে কোরিয়ান এমবাসিতে জমা নিবে না, আগে আপনাকে হচ্ছে যে বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন সেখান থেকে সত্যায়িত করে আনতে হবে। তারপর হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নোটারি করে তারপর হচ্ছে আপনাকে কোরিয়ান এমবাসিতে জমা দিতে হবে। এবং এই কাজগুলো আপনার হয়ে যদি আপনি না করেন, আপনার হয়ে যিনি করবেন বাংলাদেশে, তার জন্য একটা অথরাইজেশন লেটার তৈরি করতে হবে। এবং অথরাইজেশন লেটারটি আপনি হচ্ছে ওই কোরিয়ান এম্বাসিতে যে যে কাউন্সিলর আছে তার বরাবর লিখবেন। অথরাইজেশন লেটারটা লিখে সেটা নোটারি করে আপনি হচ্ছে বাংলাদেশে যিনি আপনার হয়ে এই কাজগুলো করবেন তাকে পাঠিয়ে দিবেন। তিনি হচ্ছে ওই কি বলে আপনার সার্টিফিকেটগুলো শিক্ষা মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে যখন এমবাসিতে যাবে তখন এই অথরাইজেশন লেটারটা সাথে নিয়ে যাবে এবং সাথে আপনার আইডি কার্ড এবং পাসপোর্টের ফটোকপি নিয়ে যেতে বলবেন। এ তো গেল এতক্ষণ আপনাদের বললাম হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতার কথা এবং কোরিয়ান ভাষা সার্টিফিকেটের কথা। এছাড়াও আরও কিছু প্রয়োজনীয় কাগজপত্র আছে, যেগুলো হচ্ছে আপনার বেতনটা, যেটা আমরা বলেছিলাম হচ্ছে যেটা ইমিগ্রেশন থেকে বলে দিয়েছে হচ্ছে 3 কোটি ওয়ান, বা বছরে 3 কোটি ওয়ান, বা মাসে মান্থলি আপনার হচ্ছে 25 লাখ ওয়ানের কাছাকাছি থাকতে হবে। তো এই বেতনটা যে আপনার বেতনটা যে আপনি পাইছেন, এটা যে আপনার ওই ব্যাংকের যে থুংজাং আছে সেখান থেকে ফটোকপি করে দিবেন আপনার। এবং যে এই বেতনের বিপরীতে যে সেগুমটা আসছে, এটা যে সুদুক্সের যে আপনার হচ্ছে কাগজ আছে, এটা আপনার ফ্যাক্টরিতে বলে আপনার মালিক অথবা সামুশিলের যিনি আছেন তাকে বলবেন যে আমার এই 1 বছর, অর্থাৎ আপনি যদি যে মাসে জমা দিবেন বা যেদিন জমা দিবেন তার আগের 1 বছরেরটা তুলে দেওয়ার জন্য। অর্থাৎ আপনি যদি মে মাসের 1 তারিখে বা মে মাসের 2 তারিখে জমা দেন, তাহলে হচ্ছে আপনার ওই কি বলে যদি 16 সালের মে মাসে জমা দেন তাহলে আপনার হচ্ছে 14 সালের মের 1 তারিখ থেকে 15 সালের সরি 15 সালের মের 1 তারিখ থেকে, অর্থাৎ এই 16 সালের এপ্রিল পর্যন্ত সম্পূর্ণটা লাগবে হচ্ছে 1 বছরে যে সুদুকসে ভ্যাট ইনকাম ট্যাক্স আপনার যেটা আসছে সেই সম্পূর্ণ সার্টিফিকেটটা তুলে, অর্থাৎ সেটা জমা দিতে হবে। এটা আপনার মালিককে অথবা ফ্যাক্টরির সামুশিলে যিনি আছেন তাকে বললে ওনারা এটা আপনাকে বের করে দিতে পারবেন। এছাড়াও কোম্পানির যে লাইসেন্স আছে সেটার ফটোকপি লাগে, সাউপসা থুংলুকজং যেটা বলে। তাছাড়া মালিকের আইডি কার্ড শিনমুনজং এর ফটোকপি, অর্থাৎ আপনার মালিকের মানে পূর্ণ সহায়তা লাগবে। এই কাগজপত্রগুলো মালিকের কাছে চাইলে সাধারণত মালিক দিয়ে দেয়। আর যদি কেউ চিন্তা করেন যে আমি নিজে নিজে করব, তাহলে আদৌ সম্ভব নয়, কারণ মালিকের পূর্ণ সহায়তা লাগবে এক্ষেত্রে। আচ্ছা, এরপরে হচ্ছে E7 ভিসার সুবিধা। তো E7 ভিসার সুবিধাটা কি? আমরা তো E7 ভিসা হয়ে গেল ধরলাম, সবকিছু ঠিকঠাক আছে, E7 ভিসা হয়ে গেল। E7 ভিসার সুবিধাটা আমরা আগে প্রথমে দেখে নিই। সুবিধাটা হচ্ছে E7 ভিসাধারী যে কেউ তার সহধর্মিণী বা বাচ্চাকে নিয়ে কোরিয়াতে একসাথে থাকতে পারবেন এবং মা বাবাকে 3 মাসের জন্য আনতে পারবেন। আর E7 ভিসা পাওয়ার 1 বছর পর আপনি F2 ভিসার জন্য আবেদন করতে পারবেন। E7 ভিসা করে আপনার যতদিন কাজ থাকবে ততদিন আপনি কোরিয়াতে পরিবার সহ থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং আরও ভালোভাবে থাকার জন্য আপনি যদি পার্মানেন্ট রেসিডেন্ট পেতে চান তাহলে আপনাকে E7 থেকে F2, F2 থেকে F5 এভাবে পর্যায়ক্রমে চেঞ্জ করতে হবে। এবার হচ্ছে সুবিধা তো গেল, এবার কিছু অসুবিধাও আছে আপনার E7 ভিসা। সেগুলো হচ্ছে আপনি চাইলেই কাজ পরিবর্তন করতে পারবেন না।
যাই হোক, আমরা কাজ পরিবর্তন করার জন্য E7 ভিসা করবো না, আমাদের টার্গেট থাকবে F5 পর্যন্ত চেঞ্জ করার জন্য। কারণ আপনি E7 থেকে 1 বছর যদি কোনো রকম পার করতে পারেন, তাহলে হচ্ছে আপনি F2 জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর F2 যদি হয়ে যায়, তাহলে তার আপনার ইচ্ছা মতো আপনি যেখানে খুশি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই সেটাতে। আচ্ছা, যাই হোক, আপনি E7 ভিসাতে চাইলেই কাজ পরিবর্তন করা যায় না। কোনো কারণে যদি আপনার কাজ চলে যায়, তাহলে আপনাকে 1 মাসের মধ্যে নতুন কাজ খুঁজে নিতে হবে, নতুবা দেশে চলে যেতে হবে। আপনি যে কাজের উপর E7 ভিসা পেয়েছেন, যদি আপনি কাজ পরিবর্তন মানে পান বা কাজ পান, তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনি যে কাজের উপর E7 ভিসা পেয়েছেন, ওই ধরনের কাজ, কাজ পরিবর্তন করলে ওই ধরনের কাজ আপনাকে খুঁজে পরিবর্তন করতে হবে, খুঁজে নিয়ে ইমিগ্রেশন থেকে ভিসা লাগাতে হবে। আপনার পরিবার নিয়ে আসলেও উনি কাজ করতে পারবেন না। আরেকটা অসুবিধা হচ্ছে, আপনার পরিবার নিয়ে আসলেও উনি কাজ করতে পারবেন না। অবশ্য F2 ভিসা পর্যন্ত আপনার যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে আপনার যে পরিবার থাকবেন তারটাও F2 ভিসা পরিবর্তন হওয়াতে দুইজনই একসাথে কাজ করতে পারবেন, তখন আর কোনো অসুবিধা হবে না। যাই হোক, E7 ভিসার সুবিধা এবং অসুবিধা দুটোই আছে। তারপর কি বলে, আপনার যে আপনাকে আপনার লক্ষ্য ঠিক রেখে এবং হৃদয়ে পূর্ণ বিশ্বাস রেখে লেগে থাকতে হবে। অবশ্যই আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। সবার প্রতি শুভকামনা রইল। ধন্যবাদ।